আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে হচ্ছে রোজ সোমবার এবং এখন ঘড়িতে বাজছে হচ্ছে 10টা বেজে 40 মিনিট এবং আমরা আজকে আমাদের পরিবার সহ বের হয়ে গিয়েছি মাওয়ার উদ্দেশ্যে। এবং ঢাকাবাসীদের জন্য মাওয়া কিন্তু খুবই কমন একটা ডেস্টিনেশন, কারণ আমরা যারা ঢাকাতে থাকি তাদের ওইভাবে রিক্রিয়েশনের খুব একটা বা বিনোদনের খুব একটা উপায় নেই। তো আমাদের যখন একটু মন চায় আমরা হালকা পাতলা মাওয়াতে খেতে চলে যাই। মাওয়ার খুব কমন দুটো রুট হচ্ছে যে আপনারা হচ্ছে গুলিস্তান থেকে ঢাকা মাওয়া হাইওয়ে দিয়ে মাওয়াতে যেতে পারেন, হয় বাসে, অথবা আরেকটা ওয়ে আছে হচ্ছে হয়তো বা ঢাকা মাওয়া হাইওয়ে দিয়ে হচ্ছে পার্সোনাল কারে চলে যেতে পারেন। আমরা আজকে গিয়েছিলাম কিছুটা অন্যরকমভাবে। অন্যরকম এই জন্য বলছি যে আমরা গিয়েছিলাম সিএনজিতে করে। এই জন্য আপনাদেরকে আসতে হবে হচ্ছে মোহাম্মদপুর 4 রাস্তার মোড়ে। সেখান থেকে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে অনেক সিএনজি যায়। সেখান থেকে আপনি কন্ট্রাক্টে যেতে পারেন। একবার মানে শুধু আপনাকে দিয়ে আসবে সেই কন্ট্রাক্টে হয়, অথবা আপনি যাবেন 3-4 ঘন্টা থাকবেন, আপনাকে পুনরায় নিয়ে আসবে সেই কন্ট্রাক্টে হয়। সেটাতে গেলে আমার কাছে মনে হয় কিছুটা সুবিধাজনক, কারণ আসার সময় ওইভাবে সিএনজি পাওয়া যায়। তো আমরা আজকে যেটা করেছিলাম, আমরা সিএনজি ভাড়া করেছিলাম। আমাদেরকে হচ্ছে নিয়ে যাবে এবং সেখানে 2 থেকে 3 ঘন্টা আমরা থাকবো, যতটুকুন সময় লাগবে। এরপরে আমরা ফিরে আসবো। আমাদেরকে মোটামুটি আমরা কন্ট্রাক্টে গিয়েছিলাম হচ্ছে 1400 টাকার জন্য। তো 1400 টাকা আপ ডাউন কস্ট নিয়ে গেছিল। তো এর মধ্যে আমাদের শ্রীনগরে একটু কাজ ছিল, সেখানে হচ্ছে আমাদের সিএনজি আমাদেরকে একটু পজ দেবে, সেইটা আমরা হয়তো বা পরবর্তীতে পুষিয়ে দিব। এরকম একটা কন্ট্যাক্টে আমরা গিয়েছিলাম। কিন্তু আপনারা যদি কোনো মানে কোথাও পজ না দেন বা কোথাও আপনাদের নামতে না হয় সেভাবে, তাহলে মোটামুটি 1400 থেকে 1500 টাকার মধ্যে আপনারা সিএনজি ভাড়া করতে পারবেন। এই যে আমরা এখন ধলেশ্বরী নদী পার হচ্ছি। এই নদীগুলোর নাব্যতা অনেক কমে গিয়েছে, কী বলবো, নদী শুকিয়ে গেছে। এমনি তো শীতকাল, আর এমনিতে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের নদীগুলো তাদের নাব্যতা হারিয়ে ফেলেছে অনেকটা। তো যাই হোক, এটা একটা রুট, আপনারা ট্রাই করে দেখতে পারেন। বেশ আরামেই এইভাবে একটা সিএনজিতে 5 জন করে যাওয়া আসা করতে পারেন, বেশ আরামেই যেতে পারবেন। এখানে আমরা হচ্ছে শ্রীনগরে কিছুক্ষণের জন্য থেমেছিলাম, তারপরে আবার হচ্ছে আমরা মাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। এই যে আবার মাওয়ার উদ্দেশ্যে আমরা চলেছি। এইভাবে যদি আসেন তাহলে একটা সুবিধা হচ্ছে গ্রামের ভিতরে যে প্রাকৃতিক দৃশ্যগুলো আছে সেগুলো দেখতে দেখতে আসতে পারবেন। সেটার কিন্তু অন্যরকম একটা ব্যাপার আছে, বিশেষ করে শীতের সকালের এই মিঠা রোদ গায়ে মাখিয়ে যখন হচ্ছে আপনি গ্রামের ভেতর দিয়ে যাবেন, সেটা আসলেই অন্যরকম একটা ফিলিং। আপনারা যারা ট্রাই করেন নাই এভাবে, একটা ট্রাই করে দেখতে পারেন। আর যারা পার্সোনাল কার্ড দিয়ে যান তারাও এর ভিতর দিয়ে যেতে পারেন। এই যে আমরা মাওয়াতে চলে এসেছি, এই যে হচ্ছে দ্য মাইটি পদ্মা। এখানে হচ্ছে ইলিশ মাছ বিক্রি যেটা হচ্ছিল সেটা হচ্ছে মোটামুটি আপনারা যদি 8-9 পিসের একটা মাছ নেন তাহলে মোটামুটি 1200, 1300, 1400 এরকম চাচ্ছিল। আর ছোট মাছগুলো চাচ্ছিল হচ্ছে 650 করে। সেটা নেগোশিয়েট করতে পারবেন, নেগোশিয়েট করে হচ্ছে কিছুটা কমিয়ে আনতে পারবেন। আমরা হচ্ছে আর একটা ব্যাপার, যদি একটু ভিতরের দিকে খান তাহলে হচ্ছে দাম অনেকটাই কমে আসবে। মানে এখানে যেহেতু এটা একদম পদ্মার পাশে, আপনি একটা ভিউ পাচ্ছেন, একটা মনোরম দৃশ্যের সামনে বসে খেতে পারছেন, সেই কারণে খুব সম্ভবত এই জায়গার দামটা কিছুটা বেশি। এর আগেও আমি যখন এসেছিলাম তখনও অন্যান্য দোকানের চেয়ে এই সামনে মানে পদ্মার ঘেঁষে যে রেস্টুরেন্টগুলো সেগুলোর খাবারের দোকানগুলো সেগুলোর দাম কিছুটা বেশি, ভিতরের দিকে অনেকটাই কম। তো এখানে বসা হয় কারণ হচ্ছে একেবারে পদ্মা দেখা যায়, একটু ভালো লাগে, এই জন্য এখানে একটু চড়া দামে দিয়ে হলেও এখানেই বসা হয়। কিন্তু ভিতরেগুলো বেশ ভালো এবং আগের মতো সত্যি কথা বলতে নেই, এখন প্রচণ্ড না হলে মোটামুটি চলার মতো নিট অ্যান্ড ক্লিন রাখে। আগে তো খুবই খারাপ অবস্থা ছিল, এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই যে আমাদের মাছ কাটছে, আমাদের দুটো মাছ মিলিয়ে মোটামুটি 14 পিসের মতো হয়েছিল। এর মধ্যে লেজ ভর্তা বাদে আর কি, লেজ বাদে।
ইলিশ মাছ শুনেছি যে বেশি নাকি ধুতে হয় না, তাহলে হচ্ছে ইলিশ মাছের ঘ্রাণ নাকি চলে যায়। ওদেরকেও দেখলাম ওরা খুব একটা ধোয়নি, মানে হচ্ছে 2 কি 3 ধোয়া দিয়েছিল। আর পদ্মার খাবার যারা রেগুলার বেসিস খেয়েছেন বা আসেন তারা তো জানেনই যে পদ্মার আশেপাশের এই হোটেলগুলোর খাবার আসলে কতটা সুস্বাদু হয়, মানে সেটা আসলে বলার কিছু নাই। আপনারা আমাদের সাথে মাছ কাটা। বাবা হাত দিছে? ও মাছ মাথা লেজ বাদে হচ্ছে 12 পিস। অবশেষে আমাদের মাছ কাটা শেষ। এখন আমরা হচ্ছে ইলিশ মাছ ভাজার যে প্রসেসটা সেটা দেখে নেব। ওনারা ফার্স্টে হচ্ছে কড়াইটা পরিষ্কার করে নিয়েছে। আজকে যেহেতু উইকডে না, সেজন্য খুব একটা ভিড় নেই, মোটামুটি মডারেট একটা চাপ আছে। এই যে এখানে হচ্ছে সরিষার তেল দিয়ে নিচ্ছে, সেই একই তেল দিয়ে হচ্ছে আবার ওইখানেও সরিষার তেলেই মাছটা ভাজবে। এটা জন্য কিন্তু আপনাদের বিলের মধ্যে ইনক্লুডেড হয়ে যাবে। একটা সরিষার তেল আমাদের কাছ থেকে 180 টাকা করে রেখেছে। এরপরে দেখুন এখানে হচ্ছে মশলা দিচ্ছে। মশলাটা আলাদা করে আমি কিছু দেখলাম না, জাস্ট হলুদ মরিচ মানে একসাথে ওনারা আগেই রেখে দিয়েছিল। আর হলুদ মরিচ আর হচ্ছে লবণ খুব সম্ভবত, কারণ এক্সট্রা যেহেতু কিছু দেয় নাই, তাহলে অবশ্যই তারা একসাথে মিক্স করে রেখেছে। মশলার পরিমাণটা কিন্তু কিছুটা বেশি, আমরা সাধারণত বাসায় কিন্তু এতটা দেই না। তো এখানে মেইন ইনগ্রেডিয়েন্টস যেটা দেখলাম যে এই হলুদ মরিচ আর লবণের একটা মিশাল এটার সাথে মিক্সড করে নিল, আর হচ্ছে এর সাথে হচ্ছে সরিষার তেল দিয়ে দিয়েছে। এরপর কড়াইতে বেগুনগুলো দিয়ে দিচ্ছে। বেগুন ভাজা মশলা বেশি দিলে টেস্ট হয়, আমিও মশলা বেশি। আরেকটা জিনিস হচ্ছে বেরেস্তা দিলে অনেক টেস্ট হয়। ইলিশ মাছ হচ্ছে মানে কি বলবো, যেভাবে দিয়েছে আমরা একটা একটা করে আস্তে আস্তে করে দেয়, আর ওনারা ওদের তো অনেক বড় কড়াই না, ওরা তো দিতে পারবে, আমরা দিতে পারবো না। আমরা এমনি দিলে ছিটাবো। হ্যাঁ, লেজ ভর্তা কোথায় এবং অবশেষে আমার বহুল আকাঙ্ক্ষিত লেজ ভর্তা। আমার এতগুলো আইটেমের মধ্যে সবচেয়ে ফেভারিট হচ্ছে এই লেজ ভর্তা। লেজ ভর্তাটা যেটা করে সেটা হচ্ছে ওখান থেকে ভেজে লেজটাকে হচ্ছে এই কি বলে এটার ভিতরে দিয়ে হচ্ছে কতক্ষণ ভালোভাবে হচ্ছে মানে থেতো করে নিয়ে আপনার যে কাটা আছে সেটা আলাদা করে ফেলে। এর সাথে হচ্ছে আগের থেকে হচ্ছে ওরা কিছু কি বলে শুকনো মরিচ গুঁড়ো করে রাখে, শুকনো মরিচগুলো দিয়ে দেয়। আর হচ্ছে এখানে আপনার পেঁয়াজ কুচনো দিবে, আর হচ্ছে সরিষার তেল দেয়, এবং এরপরে খুব জোরে 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 থেতো করতে থাকে। প্রসেসটা খুবই ইজি, কিন্তু খেতে অসাধারণ হয়, দুর্দান্ত মজা হয়। যারা এখানে আসবেন তারা যদি লেজ ভর্তা নাও খান কাটার ভয়ে, অবশ্যই ট্রাই করবেন। এটা আমার পক্ষ থেকে হচ্ছে মাস্ট রেকমেন্ডেড একটা মানে কি বলবো আইটেম। এটা অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। ওরা খুব জোরে জোরে এই হামানদিস্তার মধ্যে এগুলো গুঁড়ো করে, এবং সে কারণে যে ছোট ছোট কাটাগুলো থাকে সেগুলো একদম থেতো হয়ে যায়, মিশে যায়, কিছুই থাকে না। এর মধ্যে আবার ওনারা হচ্ছে এই যে এখন হচ্ছে সরিষার তেলের মধ্যে এটা ভালোভাবে মেখে নিচ্ছে।
এটা কিন্তু আবার মাছ ভাজার যে তেলটা ছিল সেখান থেকেই নিয়ে এসেছে। এরপরে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নিচ্ছে। এবং এই যে আমাদের লেজ ভর্তা রেডি। প্রসেসটা খুবই সোজা, খুব একটা কঠিন কিছু না, কিন্তু দুর্দান্ত মজা হয় এই আইটেমটা। আপনারা যারা আসবেন তাদেরকে আমি অবশ্যই বলবো এটা অবশ্যই ট্রাই করবেন। এরপরে আমাদের খাবার দাবার শেষ করে আমাদের মোটামুটি বিল এসেছিল হচ্ছে 3000 টাকার কাছাকাছি। আমরা ভর্তা তারপর হচ্ছে বাকি যা যা এসেছিলো সব কিছু নিয়ে খাওয়া দাওয়া শেষ করে, এবং খাবারের মান খুবই ভালো ছিল। আপনারা যারা আসবেন তারা ট্রাই করবেন। এখানকার মানে প্রত্যেকটা হোটেলেই খাবার অনেক ভালো হয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং যেটা লেগেছে যে আগে এই মাওয়া আসলে কি বলবো এতটা ভাইব্রেন্ট ছিল না, এখন অনেক ভাইব্রেন্ট হয়ে গেছে। এখন মোটামুটি পুরোপুরি হচ্ছে আমার কাছে মনে হয় এই পদ্মাকে ঘিরে একটা ভালো পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। এখানকার মানুষের ইনকামের বেশ ভালো একটা সোর্স হয়েছে। এই যে দেখুন এখানে অনেক ধরনের দোকান বসেছে। আশেপাশে মানুষজন হচ্ছে কুটির শিল্পের অনেকগুলো দোকান গড়ে তুলেছে। মাটির থালা বাসনের দোকান আছে, তারপরে বাঁশের জিনিস বিক্রি করছে, মানে বেশ জমজমাট অবস্থা আর কি। আর এগুলো সন্ধ্যার পরে আরও অনেক বেশি জমে ওঠে। এখন যতটা আছে এখানে কিছু কিছু দোকান এখনও খোলা বাকি রয়েছে, সন্ধ্যার পরে আরও অনেক জমজমাট হয়ে যায়। মানে একদম চেঞ্জ। মাওয়ার পাড়ের মানুষজনের জীবনযাত্রা পুরোপুরি বদলে দিয়েছে এই পদ্মা ব্রিজটা আর কি। কী বলবো, এটা পজিটিভ না নেগেটিভ বলতে পারি না, কারণ হচ্ছে পদ্মা নিয়ে মানুষের হচ্ছে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। পদ্মা অনেকে বলে সর্বনাশা পদ্মা, কীর্তিনাশা পদ্মা। সর্বনাশা পদ্মা মানে হচ্ছে সব কিছু যে ভেঙে দেয়, কীর্তিনাশা পদ্মা মানে হচ্ছে যে মানুষের তৈরি কীর্তিকে নষ্ট করে দেয়। তো এই পদ্মা নিয়ে মানুষের মধ্যে একটা মিক্সড ফিলিংস আছে, কিন্তু পদ্মা পাড়ের জীবনটা পদ্মারই দান। তো অবশ্যই এটা আপনি কখনোই হচ্ছে কি বলবো পদ্মা পাড়ের মানুষের জীবনযাত্রাতে পদ্মাকে ঘিরেই গড়ে ওঠে। তো এইটাও অবশ্যই একটা পর্যটন শিল্প গড়ে উঠেছে এখানকার মানুষের জন্য। অবশ্যই এটা খুব ভালো একটা জিনিস। সবাই একটা সোর্স পেয়েছি। এখানে আমরা একটু মুড়ি মাখা খেয়েছিলাম এবং মুড়ি মাখার টেস্টটা ভালো ছিল, কিন্তু ছোলাতে একটু লবণ কম হয়েছিল, আদারওয়াইজ এটা মিক্সচারটা ভালো ছিল। এরপরে এখানে আমরা এসে আলু ভাজা খেয়েছিলাম। আপনারা যারা এখানে যাবেন তারা অবশ্যই এটা ট্রাই করবেন। এটার প্রত্যেকটা স্টিক ছিল 30 টাকা করে। মুড়ি মাখা কেমন? দুর্দান্ত। এবং আসলে খুব ভালো এটার টেস্টটা, আপনারা ট্রাই করতে পারেন। আই থিঙ্ক আপনাদের সবারই ভালো লাগবে। এই যে আমাদের শেষ বিকেলের দ্য মাইটি পদ্মা, কেন জানি মনে হয় হয়তো শীতকালের কারণে হতে পারে যে পদ্মা তার নাব্যতা অনেকাংশে হারিয়ে ফেলেছে। কিন্তু কিছুদিন আগে হয়তো বা শুনেছিলাম এই ধরনের একটা নিউজ যে পদ্মা তার নাব্যতা অনেকাংশে কমে গিয়েছে। সেই মাইটি পদ্মা এখন আর মাইটি নেই, যে পদ্মার এক পাড় থেকে আরেক পাড় দেখা যেত না। যাই হোক, পদ্মা শব্দটি কিন্তু মূলত এসেছে সংস্কৃত পদ্ম ফুল থেকে। পদ্ম ফুল মূলত হচ্ছে আপনার সৌন্দর্য, বিশুদ্ধতা আর প্রাচুর্যের প্রতীক। তো এই পদ্মাও কিন্তু ওই যে যা বলছিলাম, পদ্মা নিয়ে আমাদের কিন্তু মিশ্র প্রতিক্রিয়া আছে। এই পদ্মার উপর ডিপেন্ড করে অনেক মানুষ বেঁচে আছে, আবার এই পদ্মাই অনেক মানুষের সব কিছু হারানোর কারণ হয়েছে। সে যাই হোক, পদ্মা আমাদের প্রকৃতির এক বিশেষ দান। যে পদ্মাকে ঘিরে আমরা বেড়ে উঠেছি, যে পদ্মাকে ঘিরে আমাদের সভ্যতা অনেকাংশে আমাদের এই এরিয়ার মানুষগুলো ডিপেন্ডেন্ট। এখান থেকে আমরা অনেক কিছুর উৎস
অনেক কিছু এখান থেকে পাই। সেই পদ্মাকে আমাদের রক্ষা করা আমাদের দায়িত্ব, সেই পদ্মাকে কলুষিত মুক্ত রাখা হচ্ছে আমাদের দায়িত্ব। তাই আপনারা যারা এখানে ঘুরতে যাবেন দয়া করে নিজ দায়িত্বে আশেপাশের পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সত্যি কথা বলতে আমার কি বলবো, এত আশেপাশের মানুষজন এত ময়লা ফেলে রেখেছিল, যারা এখানে যাচ্ছেন তাদের নিজেদের দায়িত্বের মধ্যে পড়ে যে এই জায়গাগুলোকে পরিষ্কার রাখা। আমরা সভ্য সমাজে সভ্য মানুষ হিসাবে এতটুকু তো করতেই পারি। আর এটাকে ঘিরে যাদের জীবনযাত্রা যাচ্ছে তাদের আরও সুন্দরভাবে এগুলো রক্ষা করা উচিত। আর এইখানে যে বোটগুলো আছে সেটা হচ্ছে আপনাদের পদ্মা ব্রিজ পর্যন্ত নিয়ে যাবে পার হেড হচ্ছে 100 টাকা করে নিয়ে যাবে। ছিল আজকের ব্লগ। আশা করি আপনাদের সবাইকে কিছুটা হলেও ইনফরমেশন দিয়ে উপকার করতে পেরেছি। আগামীতে আবার কোনো একটা ব্লগে আপনাদের সবার সাথে দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, এবং আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে, লাইক দিয়ে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে।